হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা আজকে সাধারণ জ্ঞানের একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমরা আজকে মোট 5টি প্রশ্ন এখানে সাজিয়েছি। এই 5টি প্রশ্ন আমরা সলভ করব, পাশাপাশি এই প্রশ্নগুলোর ডিটেলস আমরা ব্যাখ্যা করব। এখান থেকে আরও অনেক প্রশ্ন থাকতে পারে এবং টু দি পয়েন্ট আমরা ডিটেলস একদম A to Z সব জানবো। এই জন্য আমরা মাত্র 5টি প্রশ্ন নিয়েছি। এই প্রশ্নগুলো আমরা সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সামনে যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা একটা ডেট, টেন্টেটিভ একটা ডেট নির্ধারণ করা হয়েছে জানুয়ারি মাসের, সম্ভবত 14 তারিখে। তো আমরা সেই পরীক্ষার প্রস্তুতির জন্যই আসলে মেনলি আমরা ক্লাসগুলো সাজিয়েছি, যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষায় থাকার মতো। এবার সরকার সাজেশনের অনুসারে আমরা সেরকম কিছু প্রশ্ন নিয়ে এসেছি, আমরা পর্যায়ক্রমে দিয়ে দেব ক্লাসগুলো। তো এখানে যে 5টি প্রশ্ন আমরা রেখেছি, আমরা আরও প্রশ্ন নিতাম, কিন্তু এগুলো সলভ করতে বা বোঝানোর ক্ষেত্রে আমাদের কিছু জায়গার দরকার। আমরা এইগুলো ডিটেলস আলোচনা করব। এখান থেকে আরও অনেক প্রশ্ন আসবে, সে সবগুলো প্রশ্ন আমি বলে দিব। এই জন্য আমরা একটু জায়গা রেখেছি। 1 নম্বর প্রশ্ন বলা আছে, প্রতি বছর কোন তারিখে বাংলাদেশ জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়? জাতীয় জনসংখ্যা দিবস অর্থাৎ আমরা জানি যে আমরা আদমশুমারি করি। আদমশুমারিটা আসলে কত সালে বাংলাদেশে চালু হয়, আমরা এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং জনসংখ্যা গণনা কিন্তু যেটা আমরা বাংলাদেশ সরকার প্রতি একটা নির্দিষ্ট তারিখ করে থাকে। তো প্রতি বছর কোন তারিখে বাংলাদেশ, বলা হচ্ছে প্রতি বছর কোন তারিখে বাংলাদেশ জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়। তাহলে এখান থেকে ছোট্ট একটা প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয় কয় বছর পর পর? প্রতি বছরই করা হয়। বাট আমরা যখন জনসংখ্যাটা কাউন্ট করি, এটা 4 বছর পর পর করা হয়, যে একটা দেশের জনসংখ্যা কত হয়। তো প্রতি বছর কোন তারিখে বাংলাদেশ জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়? সেটা হচ্ছে 2রা ফেব্রুয়ারি। 2রা ফেব্রুয়ারি হচ্ছে জাতীয় জনসংখ্যা দিবস। তাহলে যদি পরীক্ষা আসে জাতীয় জনসংখ্যা দিবস কবে, জাতীয় জনসংখ্যা দিবস এটা হচ্ছে 2রা ফেব্রুয়ারি। ওকে, এটা 2রা ফেব্রুয়ারিতে প্রতি বছর পালন করা হয় এবং প্রতি 4 বছর পর পর কিন্তু এই জনসংখ্যাটা আমরা কাউন্ট করি। এবং আমরা জানি বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা পেল। আমরা এর ঠিক 1 বছর পর 72-73 যে আমরা প্রথমে জনসংখ্যা কাউন্ট করি প্রথম। তো 8ই মার্চ হচ্ছে, 8ই মার্চটা কি? 8ই মার্চ হচ্ছে আমাদের 8ই মার্চ অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবস। এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালন করা হয়? এটা 8ই মার্চ পালন করা হয়। সারা বিশ্বের সমস্ত রাষ্ট্রগুলো, অর্থাৎ যারা আমরা স্বাধীন রাষ্ট্র, জাতিসংঘভুক্ত রাষ্ট্র, 8ই মার্চ আমরা আন্তর্জাতিক নারী দিবস পালন করে থাকি। এবং আমরা জানি সিডো যে চুক্তিটা হয়েছিল, সেই সিডো চুক্তির আলোকে আন্তর্জাতিক নারী দিবসটাই কিন্তু সেখানে একটা পটভূমি আছে, ঐতিহাসিক ইতিহাস আছে, কিভাবে নারী দিবসটা আসলো সেটা নিয়েও ডিটেলস আলোচনা করার একটা দরকার হয়। তো আমরা আজকে জাস্ট এতটুকুই বললাম, আমরা নেক্সট ক্লাসে সেটা নিয়ে আলোচনা করব। 7ই এপ্রিলটা হলো আমাদের, 7ই এপ্রিলটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। বিশ্ব স্বাস্থ্য দিবস অর্থাৎ প্রতি বছরই আমরা এই দিবসগুলো একটা প্রতিপাদ্য এর উপর ভিত্তি করে দিনগুলো আমরা পালন করে থাকি। নারী দিবসও ঠিক একইভাবে একটা নির্দিষ্ট প্রতিপাদ্য নিয়ে আমরা দিনটা পালন করি। তারপরে বিশ্ব স্বাস্থ্য দিবস আমরা পালন করি। তারপরে জাতীয় জনসংখ্যা দিবস একটা বিশেষ আমরা প্রতিপাদ্য নিয়ে পালন করে থাকি 2রা ফেব্রুয়ারি। এই সালগুলো আমাদের মনে রাখতে হবে। ওকে, আমরা প্রথম প্রশ্নটা সলভ করলাম। দ্বিতীয় প্রশ্নটা বলা আছে 1971 সালে দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়? এটা দেওয়া আছে চট্টগ্রামে, কলকাতা, লন্ডন এবং নিউ ইয়র্ক। অ্যাকচুয়ালি আমরা এই 4টা প্রশ্নের আলোকে আমরা এখানে যে 4টা অপশন দেওয়া আছে, আমরা প্রথমে জানি যে 1971 সালে দ্য কনসার্ট ফর বাংলাদেশ এটা অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কে। একটু পটভূমিকটা যদি জানি, একটু যদি প্রথমে জানতে হয় দ্য কনসার্ট ফর বাংলাদেশের উপর, অর্থাৎ দ্য কনসার্ট ফর বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের জন্য একটা কনসার্ট আয়োজন করা হয়েছিল।
আমরা সবাই জানি যে মুক্তিযুদ্ধের একটা ইতিহাস, সেই ইতিহাসের সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত। দ্য কনসার্ট ফর বাংলাদেশ, এটা আমরা জানি যে এটা একটা কনসার্ট করা হয়েছিল নিউ ইয়র্কে। কত সালে? 1971 সালের 1 আগস্ট এটা করা হয়। 1971 সালের, আমরা একটু নোট করি, 1971 সালের 1 আগস্টে এটা করা হয়। 1971 সালের 1 আগস্ট এটা করা হয়। এবং এটা করা হয় কোথায়? এটা করা হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্রের, আমরা যদি একটু লিখি, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ম্যাডিসন স্কোয়ারে। এখানে অনেকগুলো এমসিকিউ থাকবে। এখানে একটি লাইনের মধ্যে কতগুলো এমসিকিউ থাকতে পারে? বলা হতে পারে দ্য কনসার্ট ফর বাংলাদেশ কত সালে অনুষ্ঠিত হয়? 1971 সালে। দ্য কনসার্ট ফর বাংলাদেশ কত তারিখে অনুষ্ঠিত হয়? 1971 সালের 1 আগস্ট। দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়? যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্র দেশ হিসেবে সেটা যুক্তরাষ্ট্রে হয়। যদি বলে কনসার্ট ফর বাংলাদেশ এটা কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? নিউ ইয়র্ক শহরে। এবং কোন স্কোয়ারে? যেমন সেটা হচ্ছে ম্যাডিসন স্কোয়ারে। এখানে স্কোয়ার অর্থাৎ যেখানে সবাই মিলিত হয়ে একটা সবাই মিলিত হয়ে সে প্রোগ্রামটা সফল করেছে, সেরকম একটা জায়গাটা হচ্ছে স্কোয়ার, ম্যাডিসন স্কোয়ারে ছিল এটাতে। এবং সবচেয়ে মজার কথা হলো এই প্রোগ্রামটা পরিচালনা করে জর্জ হ্যারিসন। আমরা যদি একটু লিখি, জর্জ হ্যারিসন এই প্রোগ্রামটা আসলে সে আয়োজন করেন। এবং এখানে ভারতের রবি শঙ্কর, মনে রাখতে হবে, ভারতের রবি শঙ্কর উনি ছিলেন একজন বিখ্যাত সেতার বাদক এবং তার বন্ধু ছিলেন সাবেক বন্ধু বিটলস। তার নাম ছিল বিটলস। অর্থাৎ জর্জ হ্যারিসনের নেতৃত্বে তাদের একটা টিম গঠন করা হয়। সেই টিমে ছিলেন রবি শঙ্কর, এটা ভারতের বিখ্যাত সেতার বাদক। যদি বলা হয় কার উদ্যোগে কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়, এটা জর্জ হ্যারিসনের। সেই টিমে কে কে ছিল? ভারতের একজন বিখ্যাত সেতার বাদক ছিলেন রবি শঙ্কর। কোন জায়গার সেতার বাদক ছিলেন? সে ছিলেন ভারতের। এবং তার বন্ধুর নাম কি ছিল? তার সাবেক বন্ধু ছিল বিটলস, এবং তার বন্ধুর নাম ছিল হচ্ছে বিটলস। তার উদ্যোগে তারা কি করে বাংলাদেশের জন্য গান গেয়ে এবং যে সমস্ত শরণার্থী ছিল এবং জনমত গঠন করার লক্ষ্যে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গঠন করা এবং শরণার্থীদের জন্য অর্থ তহবিল সংগ্রহ করার জন্য তারা দ্য কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই কনসার্টে মোট কতজন লোকের সমাগম ছিল? এই কনসার্টে মোট টোটাল লোক ছিল 40,000। এটাও একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। তাহলে আমার রবি শঙ্কর বিখ্যাত সেতার বাদক, উনি ভারতের, তার বন্ধুর নাম ছিল বন্ধু বিটলস, এবং এটা তারা করেছিল ম্যাডিসন স্কোয়ারে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে 1971 সালের 1 আগস্ট। এই হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্নটার সম্পর্কে আমরা যা জানলাম সেটা। আমরা 3 নম্বরে যাচ্ছি। 3 নম্বর বলা আছে যে কোন D8 সম্মেলনটি অনুষ্ঠিত হয়নি? আমরা D8 সম্মেলন সম্পর্কে একটু ডিটেলস জানার চেষ্টা করি। সেটা হলো D8 হচ্ছে, এটা পূর্ণরূপ আছে ডেভেলপিং 8। D8 এর পূর্ণরূপ আমরা যদি একটু ডিটেলস জানি, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বা হোয়াট ইজ দ্য ইলাবরেশন অফ D8? D8 এর পূর্ণরূপ হচ্ছে ডেভেলপিং 8, অর্থাৎ উন্নয়নশীল 8টা রাষ্ট্র। এই উন্নয়নশীল 8টা রাষ্ট্রের মধ্যে সবাই ছিল মুসলিম, অর্থাৎ 8টি মুসলিম রাষ্ট্রের একটি সংগঠন। 8টি মুসলিম রাষ্ট্রের একটি সংগঠন। এটা গঠিত হয় 1997 সালে। এই সংগঠনটি গঠিত হয় 1997 সালে। বাট সবচেয়ে মজার কথা হলো এই সংগঠনটি অনুষ্ঠিত হয়নি 2020 সালে। 2020 সালে D8 শীর্ষ সম্মেলনটি, অর্থাৎ সামিট সম্মেলন, যেটা D8 শীর্ষ সম্মেলন যদি আমরা বলি, শীর্ষ সম্মেলন হয়নি। এটা ছিল
2020 সালে ডিউ টু করোনা এপিডেমিক, অর্থাৎ করোনা মহামারীর কারণে 2020 সালের D8 শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হয়নি। বাংলাদেশে D8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 10ম আসর, অর্থাৎ এই D8 10ম শীর্ষ সম্মেলনটি এটা ঢাকায়, বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়। এটা একটা গুরুত্বপূর্ণ যে কত D8 শীর্ষ সম্মেলন, কততম D8 শীর্ষ সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয়, সেটা হচ্ছে 10ম D8 শীর্ষ সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয়। এবং এখানে মোট 8টি মুসলিম রাষ্ট্র ছিল। সে 8টি মুসলিম রাষ্ট্রের নাম আমাদের এখানে এটা বিভিন্ন পরীক্ষা আসে, ব্যাংকের নিয়োগ পরীক্ষায় আসে, বিশেষ পরীক্ষায় আসে, মেডিকেল ভর্তি পরীক্ষা আসে, তারপর আছে NTRC, বর্তমানে সামনে আমাদের আপকামিং NTRCর যে নিয়োগ পরীক্ষা সেখানেও আসতে পারে, যে D8 শীর্ষ সম্মেলন সম্পর্কে আসতে পারে। তো আমরা জেনে নেই যে D8, আচ্ছা ডেভেলপিং মানে যারা উন্নয়নশীল রাষ্ট্র থেকে উন্নতর দিকে যাচ্ছে এরকম একটা রাষ্ট্র, মুসলিম রাষ্ট্রের সংগঠন এটা। এই D8 ভুক্ত রাষ্ট্রগুলোর নাম মনে রাখার একটা সুন্দর আমরা টেকনিক দিব, সেটা হচ্ছে আমাদের ছন্দ আকারে। সেটা হচ্ছে D8 ভুক্ত রাষ্ট্রগুলোর মোট হচ্ছে আমার সদস্যের সংখ্যা কয়টি, 8টি, এবং কারা, সেটা হচ্ছে এরকম যদি মনে রাখি, খুব কমন, মা বাপ নাই তুমি ই সব। আমরা যদি এই ছন্দটা মনে রাখি, মা বাপ নাই তুমি ই সব, এই ছন্দটা দ্বারাই কিন্তু অ্যাকচুয়ালি আমার D8 ভুক্ত রাষ্ট্রগুলোর নাম চলে আসে। প্রথমে মাতে হচ্ছে মালয়েশিয়া, বাতে হচ্ছে বাংলাদেশ, পতে হচ্ছে পাকিস্তান, নাতে হচ্ছে নাইজেরিয়া, ইতে হচ্ছে ইরান, তুতে হচ্ছে তুরস্ক, মিতে হচ্ছে মিশর, আর ইতে হচ্ছে ইরাক। এই এখানে যে 8টি রাষ্ট্র হলো কিনা, আমরা এই 8টি রাষ্ট্রের যে একটা সংগঠন দেখতে পেলাম D8, এই D8 ভুক্ত রাষ্ট্রের মধ্যে আমরা যদি একটু দেখি যে ওকে, একটু এখানে আমরা একটু দেখি, মালয়েশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, নাইজেরিয়া, ইরান, তুরস্ক, মিশর। আসলে এটা ইরাক হবে না, এটা হবে ইন্দোনেশিয়া হবে, ইন্দোনেশিয়া। তাহলে আমরা দেখি যে D8 ভুক্ত রাষ্ট্রগুলো কারা কারা ছিল। প্রথমে যে ছন্দটা আমরা লিখেছিলাম সেই ছন্দটা যদি আমরা একটু দেখি, মা বাপ নাই তুমি সব। এখানে মাতে হচ্ছে মালয়েশিয়া, বাতে হচ্ছে বাংলাদেশ, পতে পাকিস্তান, নাতে নাইজেরিয়া, ইতে হচ্ছে ইরান, তুতে তুরস্ক, মিতে মিশর, ইতে ইন্দোনেশিয়া। এটা এখানে আরেকটা ইম্পর্টেন্ট MCQ পরীক্ষা আসে যে D8 এই যে একটা সংগঠন, এটা সদর দপ্তর কোথায়? এটা সদর দপ্তর হচ্ছে ইস্তাম্বুল। ওকে, ইস্তাম্বুল, এটাও আমাদের মনে রাখতে হবে যে এর সদর দপ্তর কোথায়, ইস্তাম্বুল, অর্থাৎ তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে, এটা জানতে হবে আমাদের। এই যে তুরস্ক, এই তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে এটা অবস্থিত। ওকে, এটা সদর দপ্তর হচ্ছে ইস্তাম্বুল, তুরস্কতে আছে। তাহলে মা বাপ নাই তুমি সব, মালয়েশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, নাইজেরিয়া, ইরান, তুরস্ক, মিশর এবং ইন্দোনেশিয়া, এগুলো হচ্ছে আমার D8 ভুক্ত রাষ্ট্রগুলোর নাম। এটা 2020 সালে এটা অনুষ্ঠিত হয়নি। আমরা পরের প্রশ্নটাতে আসছি যে হলো বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র কোনটি? প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র বলতে বোঝা যাচ্ছে যে সামুদ্রিক গ্যাস ক্ষেত্র আরও কয়েকটি আবিষ্কৃত হয়েছে। তাহলে সামুদ্রিক গ্যাস ক্ষেত্র যদি বলতে যাই তাহলে বোঝাই যাচ্ছে যে যেই গ্যাস ক্ষেত্রগুলোর লোকেশন হচ্ছে সমুদ্রের মধ্যে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে বাংলাদেশের মোট সামুদ্রিক গ্যাস ক্ষেত্র হচ্ছে 2টি। আমরা একটু লিখে রাখি, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে সামুদ্রিক গ্যাস ক্ষেত্র কয়টি। সামুদ্রিক গ্যাস ক্ষেত্র হচ্ছে আমার 2টি। 1 নম্বর হচ্ছে সাঙ্গু গ্যাস ক্ষেত্র,
এটা হচ্ছে চট্টগ্রামে, আর একটা হচ্ছে কুতুবদিয়া। এই দুটো হচ্ছে আমার সামুদ্রিক গ্যাস ক্ষেত্র। তাহলে বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র কোনটি? সেটা হচ্ছে অবশ্যই সাঙ্গু গ্যাস ক্ষেত্র। তাহলে আমরা একটু বলি, সামুদ্রিক গ্যাস ক্ষেত্রের মধ্যে বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র হচ্ছে সাঙ্গু গ্যাস ক্ষেত্র। এটা চট্টগ্রামে অবস্থিত। 1996 সালে একটা কোম্পানি ছিল, ব্রিটিশ কোম্পানি কোয়ান এনার্জি কোম্পানি সর্বপ্রথম এই সাঙ্গু গ্যাস ক্ষেত্রটি আবিষ্কৃত করেন এবং 1998 সালে তারা এই গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করা শুরু করে এবং বর্তমানে এই গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করা বন্ধ আছে। এই হচ্ছে মোটামুটি বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র নিয়ে আমাদের যে আলোচনা, সেটা আমরা পারলাম। লাস্ট অফ ওয়ান আমাদের বলা আছে গ্রিন হাউস গ্যাস সমূহ নিঃসরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি, দ্য কিয়োটো প্রটোকল জাতিসংঘ কর্তৃক কত সালে গৃহীত হয়? ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কিয়োটো প্রটোকল গ্রিন হাউস গ্যাস সমূহ। আমরা জানি যে গ্রিন হাউস গ্যাস বলতে কয়টা গ্যাসকে বোঝানো হয়। এখানে মূল ব্যাপার হচ্ছে গ্রিন হাউস গ্যাস হচ্ছে মোট 35টি। একটা বইতে আমি পেয়েছি যে মোট 35টি আছে গ্যাস। এই গ্রিন হাউস গ্যাস মোট 35টি এবং সবচেয়ে মজার কথা হলো মূল কালফিট হচ্ছে 6টি গ্যাস। এই 6টি গ্যাসের মধ্যে 1 নম্বর গ্যাসই হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইড। এখানে সিএফসি আছে, ওজোন আছে, জলীয় বাষ্প আছে, তারপর নাইট্রোজেন অক্সাইড আছে। এরকম মোট 6টি গ্যাসকে আমরা মূল কালফিট হিসেবে ধরি। তো গ্রিন হাউস গ্যাস সমূহ নিঃসরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি, দ্য কিয়োটো প্রটোকল। কিয়োটো হচ্ছে একটা শহর, জাপানের একটি শহর। এই শহরে বিশ্বের মানে বহুপাক্ষিক একটা চুক্তি হচ্ছিল। এটা বিশ্বের বহু দেশ এই শহরে সমাবেত হয় এবং তারা গ্রিন হাউস গ্যাসকে কীভাবে নিঃসরণ নিয়ন্ত্রণ করা যায় এবং নিঃসরণ কম করা যায়, নিঃসরণ কম করে টেকসই উন্নয়ন সাস্টেনেবল ডেভেলপমেন্ট করা যায়, সেই জন্য 1997 সালের 11 ডিসেম্বর তারা একটা চুক্তি করে এবং 2005 সালের 12 জুন এই চুক্তিটি কার্যকর হয়। তাহলে এখানে কিন্তু আমাকে প্রথমে বলা আছে গ্রিন হাউস গ্যাস সমূহ নিঃসরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি, দ্য কিয়োটো প্রটোকল জাতিসংঘ কর্তৃক কত সালে গৃহীত হয়? সেটার অ্যান্সার হচ্ছে 1997 সালে এবং তারিখটা হচ্ছে 11 ডিসেম্বর। যদি আমরা একটু বলি যে এটা হচ্ছে গৃহীত হয় 1997 সালের 11 ডিসেম্বর, দেন কার্যকর হয় 2005 সালের 12 জুন। তাহলে গৃহীত হয় 1997 সালের 11 ডিসেম্বর, কার্যকর হয় 2005 সালের 12 জুন। কিয়োটো শহরটা কোথায়? কিয়োটো প্রটোকল যেটা বলছি আমরা, এটা কিয়োটো শহরটা হচ্ছে জাপানে যে দেশের গড় আয়ু সবচেয়ে বেশি, জাপান। এই জাপানে কিয়োটো প্রটোকলটা স্বাক্ষরিত হয় এবং সবচেয়ে মজার একটা ব্যাপার আমরা জানি, এটা হচ্ছে গ্যাস নিঃসরণ সংক্রান্ত একটা চুক্তি। আমরা জানি এই গ্যাস নিঃসরণ যদি পরিমাণ বেড়ে যায়, বিশেষ করে গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ পরিমাণ যদি বেড়ে যায়, এতে করে আমাদের জলবায়ুর উপর একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আইপিসিসি, আমি যদি একটু ডিটেলস এটা নিয়ে একটু বলি, দ্যাট মিনস আইপিসিসি এটার পূর্ণরূপ হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। আমার 29তম বিশেষ পরীক্ষাটার উপর টিকা আসছিলেন যে আইপিসিসির পূর্ণরূপ কি। দ্যাট মিনস ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। এটি জাতিসংঘের জলবায়ু বিষয়ক একটি সংস্থা। প্রতি 4 বছর পর এরা বিশ্বের, অর্থাৎ আমরা যে সমস্ত রাষ্ট্রগুলি হচ্ছে স্বাধীন রাষ্ট্র, জাতিসংঘভুক্ত রাষ্ট্র, এই জাতিসংঘ ভুক্ত রাষ্ট্রগুলোর এই তাদের তাপমাত্রার কত % বৃদ্ধি পেল, কি বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, কোন দেশ তাপমাত্রা নিঃসরণ সবচেয়ে কম করেছে, এইগুলোর উপর একটা জরিপ করে, একটা প্রতিবেদন তৈরি করে প্রতি 4 বছর পর এবং প্রতি 4 বছর পর তারা একটা রিপোর্ট প্রদান করেন জাতিসংঘে। অর্থাৎ এটা একটা জাতিসংঘের জলবায়ু বিষয়ক একটি সংস্থা, এরা জলবায়ু নিয়ে কাজ করে। তো কিছুদিন পূর্বে আমরা দেখি যেমন কোপ সম্মেলন, কান্ট্রিজ অফ দ্য পার্টি, এটাও কিন্তু এটার একটা আলটিমেটলি এটার একটা ফলপ্রসূত ফল, অর্থাৎ
যাতে করে যে সমস্ত রাষ্ট্রগুলি সবচেয়ে বেশি পরিমাণে কার্বন নিঃসরণ করে, কার্বন নিঃসরণকারী রাষ্ট্র, এই কার্বন নিঃসরণকারী রাষ্ট্রগুলো তাদের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ পর্যাপ্ত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে, সেক্ষেত্রে কি করে তাদের উন্নয়নটা করে, র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা তাদের দ্রুত শিল্পায়ন করতে পারে, তারা করে থাকে। এতে করে আমরা যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিটার ভুক্তভোগী। আমরা দেখেছি আইপিসিসির একটা রিপোর্টে বলা হয়েছিল যদি পৃথিবীর গড় তাপমাত্রা 1°C বৃদ্ধি পায়, তাহলে বাংলাদেশের 10%, কোনো রিপোর্টে বলা হচ্ছে 45%, কোনো বলা হয়েছে 10%, 45% জমি পানির নিচে তলিয়ে যাবে। এবং আরেকটা বলা ছিল যে যদি অর্থাৎ এই পৃথিবীর গড় তাপমাত্রা 1°C বৃদ্ধি পায়, তাহলে পৃথিবীর 2 মেরুতে জমে থাকা বরফগুলো আস্তে আস্তে গলা শুরু করবে এবং সেখানে বন্যা মতো অবস্থার সৃষ্টি হবে। সুতরাং এগুলো নিয়ে সারা বিশ্ব কিন্তু আর থেমে নেই। আমি বলবো এটা যে গ্র্যাভ ইস্যু, এটা নিয়ে সবারই একটা মাথা ব্যথার সৃষ্টি হয়ে গিয়েছে যে কিভাবে আমরা এই গ্রিন হাউস গ্যাসগুলোকে নিঃসরণ করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি। এরকম একটা প্রোটোকল বা এরকম একটা চুক্তি হচ্ছে গ্রিন হাউস গ্যাস সমূহ নিঃসরণ সংক্রান্ত একটি চুক্তি। এই চুক্তিটা নিয়ে আমরা একটু ডিটেলস পরবর্তী সময়ে আর একটা আলাদা টিকা আকারে পড়ব, বা অন্যান্য যে চুক্তিগুলো হয়েছিল বা আইপিসিসি কি, এই সংক্রান্ত ভবিষ্যৎবাণী কি, তাদের রিপোর্টের উপর ভিত্তি করে কীরকম প্রভাব হতে পারে, সেই সমস্ত চুক্তিগুলো নিয়ে আমরা পরবর্তী একটা ক্লাসে হাজির হব। আমরা এই ক্লাসটা আজকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমরা এখানেই সমাপ্ত করব। পরবর্তীতে আবার আরেকটি ক্লাস নিয়ে আমরা হাজির হব। আজ এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফিজ।